वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। জাতীয় আত্মত্যান সমিতির তরফ থেকে একটি ছোট্ট স্মারক ওনার হাতে তুলে দিচ্ছি। নমস্কার সবাই। মঞ্চে উপবিষ্ট যারা আছেন বিদগ্ধজন, তাদেরকেও আমি শ্রদ্ধা নমস্কার জানাই। এই ঐতিহাসিক স্থানে আসতে পেরে খুবই ভালো লাগছে। গোপাল মুখার্জির বাসভবন, তার কার্যালয়, এখানে বহু স্বনামধন্য দেশ ও নায়কদের সমাবেশ হতো গোপনে। আজকে আস্তে আস্তে বাঙালি সেই ইতিহাস জানতে পারছে। আগামীতে এই নিয়ে আরও বেশি গবেষণা হওয়া, তথ্যভিত্তিক লেখালেখি হওয়া প্রয়োজন আছে। গোপাল মুখার্জি যে কত বড় মাপের, কত বড় গুণী একজন মানুষ ছিলেন, তিনি ছিলেন বলেই আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। তিনি ছিলেন বলেই আজকে আমরা বেঁচে আছি, আমাদের এখন অস্তিত্ব আছে। সেটা শব্দ জানতে পাচ্ছি আমরা বাঙালিরা। এটা আমাদের অনেক দুর্ভাগ্যের মধ্যে একটা দুর্ভাগ্য। যাই হোক, শান্তনু আমাদের সকলের খুব প্রিয়, স্নেহধন্য। তার ডাকে অনেক দূর থেকে এসেছি তিনটে কথা বলার জন্য। প্রথম কথাটা হলো, আজকে হচ্ছে 25শে জানুয়ারি। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে 11ই জানুয়ারি ক্যালকাটা ডিবেটিং ক্লাব এদের আয়োজিত একটি বিতর্ক সভা হয়েছিল। সেই বিতর্ক সভার বিষয় ছিল হিন্দুইজম নিডস প্রোটেকশন ফ্রম হিন্দুত্ব। হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে হিন্দুত্বের হাত থেকে। এবং ক্যালকাটা ডিবেটিং ক্লাবের সেই বিতর্কে উপস্থিত ছিলেন বেশ স্বনামধন্য, জাতীয় স্তরে পরিচিত ভালো ভালো বক্তারা, পক্ষে বিপক্ষে উভয় পক্ষেই বলার জন্য। তারা কি বলেছিলেন, তাদের কি বক্তব্য, সেই কচকচির মধ্যে আমি যাব না। তারও 1 বছর আগে ওই একই ক্যালকাটা ডিবেটিং ক্লাবে ওই একই ধরনের বিতর্ক সভায় বিষয় ছিল ইন্ডিয়ান হিস্ট্রি নিডস টু বি রিরিটেন। ভারতের ইতিহাসকে পুনর্লিখন করার দরকার আছে কি নেই, তার পক্ষে বিপক্ষে ছিল। আমার কাছে যেটা কৌতুকপ্রদ সেটা হলো যে এই বিষয়গুলি হঠাৎ আজকে এত মেইন স্ট্রিম হয়ে গেল কি করে। হিন্দু ধর্ম, হিন্দুত্ব নিয়ে ক্যালকাটা ডিবেটিং ক্লাব, প্রচণ্ড একটা বিদেশি শিক্ষার ধাঁচ, সেখানে ভীষণ অ্যাংলিসাইজড, ভীষণ ওয়েস্টার্নাইজড। সেই জায়গাতে হিন্দু ধর্ম, হিন্দুত্ব, ভারতের ইতিহাস পুনর্লিখন করা দরকার কি না। ছাত্রাবস্থায় ক্যালকাটা ডিবেটিং ক্লাবে তো আমরাও গেছি, আমরাও তো বিতর্ক সভায় অংশগ্রহণ করেছি, আমাদেরও তো কলেজ জীবন থেকেছে। কই এরকম ধরনের বিষয় তো কখনো ভাবতেই পারিনি। তখন তো ভাবতেই পারিনি যে সেকুলারিজম কনসেপ্টটা, ধর্ম নিরপেক্ষতা কনসেপ্টটা কখনো চ্যালেঞ্জড হবে। সে তো একা দাঁড়িয়ে আছে ধর্ম নিরপেক্ষতা। এমন একটা সুন্দর কথা 70, 80, 90-এর দশকে, যাকে প্রশ্ন করা যায় না, যার চোখে চোখ রাখা যায় না। তাই তো ধর্ম নিরপেক্ষতা, আহা কি মধুর কথা। সব ধর্ম থেকে সমান দূরত্ব, সবাই, কত নিরপেক্ষতা, কত উদারতা। এই মানসিকতাতেই তো আমরা বড় হয়েছি। হঠাৎ
এত পাল্টে গেল কি করে? একদম জাতীয় স্তরে, জাতীয় ডিসকোর্সের মধ্যে সাভারকারের নাম উঠছে এবং গান্ধীর নাম উঠছে এবং দুজনের মধ্যে কার কি মত সেটা নিয়ে তর্ক হচ্ছে। বারবার বিবেকানন্দের কথা উঠছে, বারবার নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা হচ্ছে, বারবার অরবিন্দের কথা হচ্ছে। কই এদের তো ডিবেটে আসতেন না 80-র দশকে, 70-এর দশকে? এই রুটটা কোথায়, কোত্থেকে শুরু হলো এই খেলাটা? যে খেলাতে 60, 70, 80-র দশকের খেলাটা আস্তে 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 পুরো পাল্টে যেতে আরম্ভ করলো। রাজনৈতিক, আদর্শগত, সামাজিক, দার্শনিক সমস্ত জায়গাটা পাল্টে যেতে আরম্ভ করলো আমাদের চোখের সামনে। কে বা কারা, কোথায় এর উৎপত্তি? নৈমিষারণ্যের এক গুপ্ত জঙ্গলে এক নির্জন সন্ন্যাসীর তিল তিল করে তৈরি করা এই ব্লুপ্রিন্ট, যাকে আমরা ভগবানজি বলি, তার তৈরি করা সেই ব্লুপ্রিন্ট আজকে সারা জাতীয় স্তরে, পুরো উপমহাদেশে, গোটা বিশ্বে হিন্দুইজম এবং হিন্দুত্বকে যে এত ভয়, কি করে সেটাকে ক্রাশ করা যায়, তার ব্লুপ্রিন্ট সেই দিন থেকে তৈরি হচ্ছে। টাইমিংটা দেখুন, 1985 সাল সেপ্টেম্বর, তার আরেকটি অন্তর্ধান, তার ঠিক কয়েক মাস আগে 85 এপ্রিল শাহবানু মামলার কেস সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো। খোরপোশের দাবি সুপ্রিম কোর্ট মেনে নিল। সরকারের উপরে প্রচন্ড চাপ পড়তে আরম্ভ করলো, পার্লামেন্টে এটা নিয়ে বিতর্ক হতে আরম্ভ করলো। ভগবানজি অন্তর্ধান হওয়ার পর 1 মাসের মধ্যেই অক্টোবর থেকে নভেম্বর থেকে লেখালেখি হতে আরম্ভ করলো মেইন স্ট্রিম সংবাদপত্রে যে ইনি কি নেতাজি, এই গুমনবী বাবাই কি নেতাজি। মেইন স্ট্রিম, কোনো কনস্পিরেসি থিওরি নয়, কিন্তু রীতিমতন সেই কাগজ ছড়িয়ে পড়তে আরম্ভ করলো, লোকেদের কৌতূহল বাড়তে আরম্ভ করলো। জানুয়ারি 86 সরকার ঠিক করলেন তারা সংবিধানে একটু টুইক করবেন, সংবিধানের বাক্য নিয়ে একটুখানি খেলা করবেন, করে সুপ্রিম কোর্টের সেই শাহবানু রুলিংটাকে তারা পাল্টে দেবেন একটা লবিকে সন্তুষ্ট রাখার জন্য। যেই ঠিক করলেন, তখন যে হিন্দু লবিগুলো ছিল তাদের চাপ আসতে আরম্ভ করলো, এমনকি কংগ্রেসের মধ্যে থেকে চাপ আসতে আরম্ভ করলো। তখন রাজীব গান্ধী ঠিক করলেন জানুয়ারি 86, এই ডেটটা খুব ইম্পর্টেন্ট, ঠিক করলেন যে বাবরি মসজিদের তালা খোলা হবে। সেই বাবরি মসজিদের তালা খোলা হলো, রামলালার পূজাতে করতে পারা যায়। ওটা নিয়ে এতই হইচই আরম্ভ হলো যে কাগজপত্র তখন গুমনাই বাবাকে নিয়ে কি বলছে, তিনি নেতাজি ছিলেন কি ছিলেন না, লোকজনের উৎসাহটা ডাইভার্ট হয়ে গেল সেই দিকে, রাম মন্দিরের দিকে করে। সেই বছরই 86-এর মে মাসে আইন এসে গেল, যাতে করে ওই সুপ্রিম কোর্টের যে রায় তার আর কোনো বৈধতা থাকলো না। সরকারের পক্ষ থেকে আইন তৈরি হয়ে গেল। তারপর থেকে দিক 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 করে আস্তে আস্তে যা শুরু হলো, রাজনৈতিকভাবে মন্দিরকে কেন্দ্র করে যা কিছু শুরু হলো, আস্তে আস্তে আমাদের জাতীয় যে ন্যারেটিভ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটাকে যে চ্যালেঞ্জ করার দরকার আছে, সেই যে জায়গাটা আজকে আমরা পৌঁছতে পেরেছি, এর পেছনে রয়েছে এক ধরনের ভারত বোধ। এই ভারত বোধ সেই দিন জঙ্গলে বসে তার কিন্তু তৈরি হয়নি, অনেক ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল। একটা কনসেপশন, মাঝে মাঝে নেতাজিকে নিয়ে যখনই কথা বলতে চেষ্টা করি, তখনই তো অনেক ধরনের কন্ট্রাডিকশন আমাদের সামনে আসে। মানে কন্ট্রাডিকশনসগুলো এখনকার মানুষেরা তোলে।
না উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপাদ মস্তক, তিনি কি করে সন্ন্যাসী হয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি। আমি যেটা নিজে লক্ষ্য করেছি যে ছোট্টবেলা থেকে তার যে প্রবণতা, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি পরে রাজনৈতিক জীবনটা বেছে নিয়েছিলেন। তিনি সন্ন্যাসী হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, বারবার তিনি সাধু সঙ্গ করছেন, প্রচুর বই পড়ে পড়ে তিনি অনেক কিছু বোঝার চেষ্টা করছেন, একটা নিজের ভূমিকাকে নির্ণয় করার চেষ্টা করছেন। বেসিক্যালি তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, আমার চোখে একজন আধ্যাত্মিক মহাসাধক, যিনি তার রাজনৈতিক জীবনে, তার আইডিওলজিক্যাল জীবনে সিনথেসিসটা পেলেন বিবেকানন্দের মধ্যে। তার ওই কনফ্লিক্টটা রইল না। কিরকম ধরনের কনফ্লিক্ট? যেটা আজকে আমরা ফেস করি। এই যে পাশ্চাত্যের যে সভ্যতার আস্ফালন, সেই যুগে যে সময় সুভাষচন্দ্র বসু ছাত্র, চিন্তা করুন সেই যুগটাকে, তখন আরো বেশি আমরা অন্ধকারের মধ্যে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা একদম চির অসভ্য, চির বর্বর দেশ, এখানে সতী প্রথা আর জাতপাত আর অস্পৃশ্যতা ছাড়া কিচ্ছু নেই, আর হাজার হাজার দেবদেবী আর মন্দির আর কুসংস্কার ছাড়া তোমাদের দেশের কিচ্ছু নেই। সায়েন্স টেকনোলজি আমরা, প্রগতিশীলতা আমরা, আধুনিকতা আমরা, সাহিত্য আমরা। এই যে ন্যারেটিভ কন্টিনিউয়াস আমাদেরকে ছোট করার ন্যারেটিভ, এটাকে চ্যালেঞ্জ করবে কি দিয়ে? তখন দুটো গীতা শ্লোক বলে, একটা উপনিষদের স্তোত্র বলে কি করবে? সেই ভাষাটা কোথায়? সুভাষচন্দ্র বসু প্রথম সেই ভাষাটা, কাউন্টার পয়েন্ট খুঁজে পেলেন স্বামী বিবেকানন্দের মধ্যে, যেখানে দেখলেন এই তো আমি পাচ্ছি পুরো ভারতবর্ষকে, এই তো আমি পাচ্ছি ভারতবর্ষের যেটা স্পন্দন, যে বেদান্তের যে ভূমি, যে ভূমির উপর দাঁড়িয়ে আমি আমার দেশকে ডিফাইন করতে পারবো। আজকে যদি আমাকে আপনাকে বলা হয় যে কি দেশ বলতে কি বোঝো, আমরা কিন্তু চট করে সহজে এক কথায় উত্তর দিতে পারবো না। আমরা কি শুধু একটা ভূগোল বলবো? আমরা কি শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বলবো? শুধু কি ভূগোল, নাকি আরো কিছু আছে আমাদের দেশটার মধ্যে? এই যে বারবার স্বামীজি বলছেন, নেতাজি বলছেন, ভারতবর্ষের কিছু একটা দেওয়ার আছে এই জগৎকে। সেটা কি? সেই ভারতটা কি, যে ভারতটা আমাদের মধ্যে ডিফাইন্ড হবে? এবং তার জন্য কি দরকার, যেটা নেতাজির পার্সপেক্টিভ থেকে আমরা দেখার চেষ্টা করছি, যে নিজেকে যখন নিজে ডিফাইন করতে পারবো, তখনই তো আমার দেশ ডিফাইন্ড হবে। আমি যখন ডিফাইন্ড হতে পারবো, তো সেইখান থেকে তার শুরু। যখন তিনি স্বামীজি পড়তে আরম্ভ করলেন, তারপর তিনি তার অনেকেই মনের মধ্যে ধন্দ, তারপরেও তাহলে তিনি কেন তন্ত্রের সাধনা করতে গেছেন, তারপরেও তিনি কেন বরদাচরণ মজুমদারের কাছে গেছেন, তারপরেও তিনি কেন এত সাধুসঙ্গ করতে গেছেন? শক্তি সঞ্চয় করবার জন্য, শক্তি সঞ্চয় করবার জন্য তিনি গেছেন। তার আধ্যাত্মিক আইডিওলজির জন্য দরকার হয়নি। কিভাবে তিনি তার রাজনৈতিক জীবন এবং আধ্যাত্মিক জীবনকে মেলাবেন, কোথায় এসে মিলবে, কোন ভারতবর্ষকে তিনি উদ্ধার করতে চাইছেন, কোন ভারতবর্ষকে তিনি শৃঙ্খল মুক্ত করতে চাইছেন, সেই ব্যাপারে তার মনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যাতে তার মধ্যে যৌগিক শক্তি বাড়ে, যা দিয়ে অনেক কাজ করা যায়, বহু মানুষকে নিয়ে চলা যায়, একটা আর্মি তৈরি করে একটা ইংরেজ সভ্যতার মধ্যে সভ্যতাকে আক্রমণ করা যায়, হাজার যুদ্ধের মধ্যেও নিজেকে ধীর স্থির রাখা যায়, যেটা ভগবানজি বলতেন মিলিটারি সিয়ার, সামরিক ঋষি, সেইটা করা যায়। সেই শক্তি সঞ্চয় করার জন্য মহাভারতের যুদ্ধে অর্জুনের অনেক শক্তি, অনেক যৌগিক শক্তিও আছে, কিন্তু জয়দ্রথকে টেনে বার করতে পারছে না বলে ওই যে সূর্যটাকে অন্ধকার করে দিলেন কিছুক্ষণের জন্য শ্রীকৃষ্ণ, ওই শক্তিটা অর্জুনের নেই, কারোরই নেই, ভীষ্মেরও নেই, কারোরই নেই। শক্তি সঞ্চয় করার জন্য তিনি
তখন ছুটছেন যৌগিকভাবে। আরেকটা স্ববিরোধীর কথা সবাই বলে যে বিবেকানন্দ তো নেতাজি তো চিরকাল প্রচন্ড সেকুলার, তাহলে তিনি কি করে তাহলে নৈমিষারণ্যে অত হিন্দুত্ব যে বাদী যে রাষ্ট্র, হিন্দুত্ববাদী যে দল, তাদের সাথে তিনি গোপনে গোপনে যোগাযোগ রাখতে পারতেন বা করতেন? সেটা স্ববিরোধ। দুটো কথা বলার আছে, স্ববিরোধ কিচ্ছু নেই। প্রথমত আমরা বড় হই। আমি যদি আজ 63 বছর বয়সে বা 64 বছর বয়সে পূর্ণ হয়ে আমাকে যদি কেউ বলে যে মহারাজ আপনি 20 বছর আগে কিন্তু অন্য কথা বলতেন, আজ কিন্তু অন্য কথা বলেন, আমি গর্বিত হব তার জন্য। নিশ্চয়ই পাল্টাচ্ছি তো, তখন যা বুঝেছি বলেছি, এখন যা বুঝছি বলেছি, বেশ করেছি, আরো পাল্টাবো। 3 বছর বাদে হয়তো আরো অন্যরকম কিছু বলবো। সো হোয়াট? আই মনোলিথিক নাকি যে আমি 21 বছর বয়সে আমার প্রফেসররা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, বাম লজি, হ্যাঁ, সেটা আমি 70 বছর বয়সে রিপিট করে যাব, পুনরাবৃত্তি করে যাব তোতা পাখির মতন? আমি স্তম্ভ পিলার নাকি? আমি এভলিউশন হচ্ছে তো 1 নম্বর। সেটা ভগবানজিও বলেছেন যে গরমকালে যে হাফ প্যান্ট পরি, শীতকালে সে হাফ প্যান্ট পরে থাকবো নাকি? একই কথাই বলেছেন। 2 নম্বর হচ্ছে পরিস্থিতিটা যখন আজাদ হিন্দ বাহিনী ঢুকছে সেই সময় ভারত কিন্তু অবিভক্ত, সেটা খেয়াল আছে? যাতে অবিভক্ত থাকে, বদ্ধপরিকর নেতাজি। বারবার তিনি গান্ধীজিকে আবেদন করছেন আপনি পার্টিশন হতে দেবেন না, কিন্তু পার্টিশন হল। এই পার্টিশন শব্দটা কিন্তু খুব ভদ্র চতুর একটা বদমাইশির শব্দ। আপনার আমার যখন আমরা বলি পার্টিশন করছি, মানে কি? আমরা রান্নাঘর আর ডাইনিং স্পেসটা পার্টিশন করছি, মাঝখানে একটা হালকা একটা ব্যারিয়ার করছি যেটা সরানো টরানো যায়, আসা যাওয়া করা যায়। তার জন্য খুব রক্তপাত করতে হয় নাকি? এটা কি পার্টিশন হয়েছে নাকি? এটা গণহত্যা হয়েছে, গণধর্ষণ হয়েছে, গণবিতাড়ন হয়েছে। কি পার্টিশন? শুনে মনে হবে যেন আচ্ছা দুটো পার্টিশন করা হলো, তোমরা তাহলে ওদিকে চলে যাও, এদিকে চলে এসো, সুন্দরভাবে হয়ে গেল, পাঞ্জাব সাইড বাংলা সাইড মিটে গেল। তা তো হয়নি, জানি তো আমরা, তা হয়নি। এথনিক ক্লেন্সিং হয়েছে। একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর উপরে একপক্ষভাবে আক্রমণ করে গেছে, নির্বিচারে। সমস্ত রকম প্রশাসনিক প্রশ্রয় শুদ্ধ। একবার হয়নি, বারবার হয়েছে, টেমপ্লেটটা পাল্টেছে, কিন্তু একবার একই জিনিস ঘটে যাচ্ছে বারবার, এখনো চলছে। তাই জন্যে 45 স্ট্র্যাটেজি আর 6 দশকের স্ট্র্যাটেজি বা 5 দশকের শেষের দিক থেকে যে স্ট্র্যাটেজি পাল্টাবেই তো। কমন সেন্স কি বলে? এইবার স্ট্র্যাটেজিটা কি হবে? এবার যে ভারত বোধ জাগ্রত করার দরকার আছে। কিসের উপরে বেস করে? একটা কনস্টিটিউশনের উপরে বেস করে, যে কনস্টিটিউশনটা বিদেশের কাছ থেকে ধার করা? কিসের উপর বেস করে? যেখানে স্বামীজি বারবার বলছেন ভুলে যেও না ভারতবর্ষের প্রাণ পাখিটা হচ্ছে ধর্ম। ধর্মকে বাদ দিয়ে এখানে কিচ্ছু তুমি করতে পারবে না। কোনো সমাজসেবা, কোনো শিক্ষা, কোনো রাজনীতি কিচ্ছু তুমি করতে পারবে না ধর্মকে বাদ দিয়ে। অথচ সেটাই করে যাওয়া হচ্ছে, তাই না? তাই জন্যই ভারত বোধ তৈরি করার যে দরকার ছিল, সেটা তার উপরে বেস করে জাতীয়তাবাদ। কিন্তু এটা তো করে দার্শনিক কনফারেন্সের চর্চা নয়, একটা সিম্বলিজম দরকার, একটা ফিগার দরকার। তার জন্য সেইখান থেকেই আন্দোলন শুরু হলো। তার থেকে আজকে ধরা যাক শুধু রাষ্ট্রে নয়, কলকাতার মতন একটা জায়গায়, ক্যালকাটা ডিবেটিং ক্লাবের মতন একটা জায়গায় তারা বাধ্য হচ্ছে এইসব টপিক নিয়ে বিতর্ক করাতে, বাধ্য হচ্ছে। এইখানেই নেতাজির জয় হচ্ছে।
এক। 2 নম্বর, এই প্রসঙ্গে উনি বারবার বলতেন যে বেনেভলেন্ট ডিক্টেটরশিপ, যে ডেমোক্রেসি একটা আনডিসিপ্লিন পপুলেশনের পক্ষে উপযুক্ত নয়। এই আনডিসিপ্লিন কথাটা শুধুমাত্র নৈরাজ্য ক্ষেত্রে প্রয়োগ করব না, আমরা এখানেও প্রয়োগ করব যে যেখানে আমরা বেশিরভাগই যারা ভোট দিচ্ছি, আমরা কতজন সত্যি সত্যি সার্বিক দেশের কথা ভেবে ভোট দিই। আমরা নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, নিজের জাতির স্বার্থ, নিজের গোষ্ঠীর স্বার্থ, নিজের ব্যবসার স্বার্থ, এইসব ভেবে ভোট দিই। তাই আমার ভোটের তেমন মূল্য কি যে আমি যে নির্বাচন করছি যে আমাদের শাসন ক্ষমতা কেমন হবে এবং কে থাকবে, আমার ভোটের মূল্য কি? 1 নম্বর। 2 নম্বর, মেজরিটি ইজ অলওয়েজ রাইট, তাই কি? সংখ্যাগুরু যা বলে তাই ঠিক। উপনিষদের ঋষিরা যখন কথা বলেছেন, সেই ঋষিরা সংখ্যাগুরু ছিলেন, তারা সত্য বলেছেন। যখন বিবেকানন্দ যখন কথা বলেছেন, কত সমালোচিত হয়েছেন, সংখ্যাগুরু ছিলেন। 5টা লোক বিবেকানন্দকে তখন ফলো করছে কিনা সন্দেহ। তাহলে এই বেনেভলেন্ট ডিক্টেটরশিপতে কথায় পরে আসছি, ডেমোক্রেসির, যে ডেমোক্রেসির মধ্যে দিয়ে আমরা চলছি, সেই ডেমোক্রেসির হয়তো সুফল আমরা কিছু পেয়েছি, কিন্তু এখন এই ডেমোক্রেসি কিন্তু আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত দৃষ্টি, অনেকে বিতর্কমূলক মনে হতে পারে, সম্পূর্ণ ফেল করেছে ডেমোক্রেসি। সম্পূর্ণ ফেল। শুধু আমাদের দেশেই নয়, প্রত্যেকটা পাশ্চাত্য প্রগতিশীল দেশে ডেমোক্রেসি সম্পূর্ণ ফেল করছে। ডেমোক্রেসি হয়ে উঠেছে একটা বদমাইশি, একটা ডেমোনোক্রেসি, যা চোরা পথ দিয়ে এক্সট্রিমিজম ঢুকছে। প্রকৃত যেখানে ডিক্টেটরশিপ আছে সেখানে তেমন এক্সট্রিমিজমের ঝামেলা নেই। যেখানে ডেমোক্রেসি আছে সেখানেই মৌলবাদ ঢুকছে, সব রকম মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, আদর্শগত মৌলবাদ, সব রকম ঢুকছে। এবং একটা যে সুস্থ, সুন্দর, স্বাভাবিক, সনাতন যে সমাজ ব্যবস্থা, তার উপর আক্রমণ হচ্ছে, শয়তানের পুজো শুরু হচ্ছে। আক্ষরিক অর্থে, বাড়িয়ে বলছি না, যে দেশগুলো আমাদের কাছে পূজ্য ছিল, যেমন আমেরিকা, ইউরোপ, সেখানে শয়তানের মন্দির তৈরি করা হচ্ছে। গডকে ডিফাই করতে গিয়ে, ঈশ্বরকে অস্বীকার করতে গিয়ে, এখন শয়তানের সেই সিংওয়ালা শয়তান, তার মন্দির তৈরি করা হচ্ছে। ডেমোক্রেসি, এগুলো সব ডেমোক্রেটিক দেশ, কিন্তু তো সেই ডেমোক্রেসি যে ফেল করেছে সম্পূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে সমাধান আজকে তো আমাদের ভাবতে হবে সমাধান। আমরা তো তাকিয়ে আছি না, কয়েক মাস বাদে এখানে নির্বাচন হবে, কে জিতবে কে হারবে। আমরা তো ভোট দিয়ে আমাদের কাজ শেষ। দেশের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব, নেতাজির প্রতি দায়িত্ব, বিবেকানন্দের প্রতি দায়িত্ব, একটা ভোট দিলাম, শেষ, তাই না? এই কেউ জিতবে কেউ হারবে, ব্যাস, সব মুশকিল আসান, তাই কি? আমি তো সেরকম ভরসা দেখতে পাই না। যেই জিতুক, যেই হারুক, যারই গায়ের জ্বালা মিটুক, একটা ভোট হলো, ভোটের পর দরকার হলো পালা বদল হলো বা পালা রয়ে গেল, তাতে করে কি হাতি ঘোড়া হেলো গেল? তাতে করে কি আমাদের শিক্ষা, আমাদের মানসিকতা, আমাদের ভারতবোধ, আমাদের চেতনা, কোথায় শত্রু কোথায় মিত্র এই দেখার দৃষ্টি, কোথায় সত্য কোথায় মিথ্যা এটা বোঝার দৃষ্টি তৈরি হলো কি? বরং বেনেভলেন্ট ডিক্টেটরশিপ বললেই কি, এই যে ডিক্টেটর কথাটা বললেই কি আমাদের সবসময় হিটলারের মুখ মনে পড়ে? সবসময় মুসলিনের মুখ মনে পড়ে? ইদি আমিনের মুখ মনে পড়ে? আমাদের যে ধরা যাক রুলারশিপ যদি আমরা বলি, যে রাজতন্ত্রের মধ্যে আমরা ছিলাম, আমি রাজতন্ত্রকে মহিমান্বিত করছি না, কিন্তু উদাহরণ দিচ্ছি যে শ্রীরামচন্দ্র আমাদের আইকন তো তারা, কোনো ডেমোক্রেটিক নেতা তো নন। এবং যদি বলেন ডেমোক্রেটিক কালচার, আমি তো বলবো শ্রীরামচন্দ্র অত্যন্ত ডেমোক্রেটিক কালচারের একজন শাসক, যিনি কাউন্সিল অফ মিনিস্টার্সের সাথে মতামত না নিয়ে কোনো সিদ্ধান্ত নিতেন না। অনেক কিছু অপ্রিয় সিদ্ধান্ত, যেগুলো তার ব্যক্তিগত জীবনে অপ্রিয়,
তেমন অনেক অপ্রিয় সিদ্ধান্ত তিনি নিয়েছেন। শ্রীরামচন্দ্র কিংবা যুধিষ্ঠির কিংবা চন্দ্রগুপ্ত, যিনি চাণক্যের কথা শুনে চলেন, এই সময় শাসন ব্যবস্থা কেমন ছিল? খুব কি খারাপ ছিল? সেটা কি একটা এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই না সেদিন, বা ভাবতে পারি না? অনেক তো হলো এই ডেমোক্রেসির বদমাইশি। ডেমোক্রেটিক কালচারগুলো যেগুলো আমাদের মধ্যে রয়েছে, সেটা আমরা স্থানীয় স্তরে না হয় ব্যবহার করলাম। সেই কালচারগুলো গ্রামে, পঞ্চায়েতে, ঘরে, পাড়ায় সকলের মতামত নিয়ে যে চলা, এটা ভেবে দেখতে পারি। 3 নম্বর, এ আমার শেষ পয়েন্ট, বাঙালি নিয়ে। আমার প্রথম পয়েন্ট ছিল এই ভারত বোধ, যেখান থেকে আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছি বলে আমরা মনে করি। নেতাজির স্বপ্ন বা অরবিন্দের স্বপ্ন, বিবেকানন্দের স্বপ্ন যে অখণ্ড চেতনা। কিন্তু ওই একই কথা, শুধু ভূগোল এবং রাজনৈতিক জোড়া লেগে যাওয়া, একটা পতাকা হওয়া মানেই কি অখণ্ড? নাকি আমাদের একটা শেয়ার্ড হিস্ট্রি আছে, একটা শেয়ার্ড ভিশন আছে, একটা শেয়ার্ড ইতিহাস আছে, যার উত্তরাধিকার আমরা, সে যে ধর্ম, যে জাতি, যে গোষ্ঠী হই না কেন, যেটাকে বলা হয় কালচারাল ন্যাশনালিজম। হিন্দু জাতীয়তাবাদ বললে তো এখন সঙ্গে সঙ্গে সেটা একটা অ্যালার্জি এসে যাবে সকলের। কালচারাল ন্যাশনালিজম, সাংস্কৃতিক যে জাতীয়তাবাদ, সবাইকে ইনক্লুড করে এই গোটা উপমহাদেশ, প্রায় গোটা এশিয়ার যে সভ্যতা, তার একটা শিকড় আছে। সেই শিকড়টা কমন, 25-30 হাজার বছরের সেই শিকড়। সেইটাকে রেকগনাইজ করা, সেটাকে শনাক্ত করা, সেটাকে চিহ্নিত করা, ওটা গাইড জোরে করা যায় না, ওটাকে চাপিয়ে দেওয়া যায় না। ওটার জন্য নিজেকে তৈরি করতে হয়, ওটার জন্য হয়ে উঠতে হয়। ওটার জন্য অখণ্ডতা সেইখান থেকে আসতে পারে। জোর করে মিলিটারি শাসন দিয়ে অখণ্ডতা আসতে পারে না তো। সেটা আমার ছিল প্রথম পয়েন্ট। কারণ সেটাকে সফল করতে গেলে, সেটাকে সার্থক করতে গেলে, আমার মনে হয় ছোট্ট হোক মাঝারি হোক, আমাদের কিছু ভূমিকা আছে। আমার দ্বিতীয় পয়েন্ট ছিল এই ডেমোক্রেসি ফেলিয়ার, তার যে ব্যর্থতা। আর আমার শেষ যেটা পয়েন্ট, বাঙালি, বঙ্গভূমি। ভগবান যে আক্ষেপ করে একটা জায়গায় বলছেন, আমি উদ্ধৃতি করছি না, আমি প্যারাফ্রেজ করছি আমার নিজের মতন করে, যে সবাই নিন্দে করে যে বাঙালিরাই ওদের আসতে দিয়েছে। ওদের মানে ইংরেজদের। বাংলা থেকেই এটা শুরু হয়েছে। আমি নিজে অনেক পণ্ডিতদের সাথে, মানে পশ্চিম ভারতের পণ্ডিতদের সাথে আলোচনা করতে গিয়ে দেখেছি, ওদের মধ্যে একটা কটাক্ষ ভাব আছে যে তোমরা বাঙালিরাই সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করেছো ইংরেজদের সাথে। আগে বাঙালি এলিট কম্প্রোমাইজ করেছে, এটা ওদের বক্তব্য। ভগবানজি বলছেন, তা একদিন কি ওরা স্বীকার করবে যে সে বাঙালি তার ক্ষতিপূরণ করেছে? একজন বাঙালি ওদের তাড়িয়েছে দেশ থেকে। আমরা আজকে সবাই জানি, আপনাদের লিখিত ইতিহাস যা থাকবে না কেন, যে কোনো অসহযোগিতা আন্দোলন, কোনো অনশন, ইত্যাদির জন্য আমাদের দেশ স্বাধীন হয়নি। আইনের হাতে বেধড়ক মার খেয়েছে ইংরেজ। তারপর নেতাজিকে যখন মারতে পারলো না এবং নেতাজিকে খুঁজে পাওয়াই গেল না, নেতাজির ভয় তারা পাত্তারি ঘটালো। এটা আমরা সবাই জানি, তারা নিজেরাই স্বীকার করেছেন সে কথা। ভগবানজি সেই কথাটাই বলছেন। এ কথা কি একদিন সবাই মেনে নিতে পারবে যে যে বাঙালিকে তোমরা দোষ দাও, সে বাঙালি তাদের তাড়িয়েছে? এর সাথে আমরা যোগ করব যে এই যে সেই দিন এই ক্যালকাটা ডিবেটিং ক্লাবে যে ডিবেটটা, যে বিতর্কটা, সেখানে যত লোকের কথা হচ্ছে বেশিরভাগই বাঙালি। কারণ জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ কে তৈরি করে দিল ভারতবর্ষের মধ্যে? বন্দে মাতরম কে লিখলেন? কে প্রথম ভারত মাতা বললেন? বঙ্কিমচন্দ্র থেকে অরবিন্দ থেকে বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র, মানে পশ্চিম দু একটা সাভারকার বাদ দিয়ে এক শক্ত বাঙালি করলো। আজকেও যে ভারত চেতনা, ভারত বোধ জাগানোর চেষ্টা হচ্ছে, সেও তো বাঙালি তৈরি করে দেওয়া সেই স্ক্রিপ্ট, সেই নির্মাণ। এবং ভগবানজি যেটা আশা,
যেটা হয়তো ভবিতব্য, সেটা হচ্ছে আজকে যখন আবার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে, প্রকৃত স্বাধীনতা আসার সময় হয়েছে, সেটা আরো কেন্দ্রে বাংলা। আমাদের পাশে আমরা দেখতে পাচ্ছি কি চলছে, আমাদের তৈরি থাকতে হবে তার জন্য, তাই না? আমরা শুধু দেখছি সোশ্যাল মিডিয়াতে বলুন, সব জায়গায় বলুন, আমরা শুধু একে অপরকে ধিক্কার দিয়ে যাচ্ছি। বাঙালি তোমাদের দিয়ে আর কিচ্ছু হবে না, বাঙালি তুমি চিরকাল ভীরু হয়ে থাকবে, বাঙালি তুমি ছাপোষা, বাঙালি তুমি বামপন্থী হয়ে গেছো, ইত্যাদি ইত্যাদি, শুধু শুধু ধিক্কার। অনেক ধিক্কার হয়েছে আমাদের ধর্ম দিয়ে, আমাদের ইতিহাস নিয়েও আমাদের ক্ষতি হয়েছে, আমরা শুধু ধিক্কারই দিয়ে গেছি। অন্য কোনো দেশ এটা করে না, নিজেকে ধিক্কার দেওয়া এত। আমাদের ব্রাহ্মণ্যবাদ, আমাদের সতী প্রথা, ছি ছি ছি, এই করে গেছি, আমাদের কিছু ভালো আমরা খুঁজে পাইনি। এবার একটু ভালো খুঁজে পাওয়ার দরকার আছে না? আমরা ছোট নই, আমরা হীন নই। এই বাঙালিদের মধ্যে থেকেই যদি একদিন স্বামী বিবেকানন্দের জন্ম হয়ে থাকে, এই বাঙালিদের মধ্যে থেকেই যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়ে থাকে, যদি গোপাল মুখার্জির জন্ম হয়ে থাকে, যদি দেশবন্ধু চিত্তরঞ্জনের জন্ম হয়ে থাকে, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়ে থাকে, যদি রামকৃষ্ণের মতন কে এসে থাকে, তাহলে বাঙালি হীন নয়। কেন হীন হতে যাবে? যদি হীনতা থাকে ঝেড়ে ফেলতে পারবো আমরা, যদি দুর্বলতা থাকে ঝেড়ে ফেলতে পারবো আমরা। কি আছে? স্বামীজি বলেছেন তো যে তোমরা সবাই মায়ের জন্য বলি প্রদত্ত, খেয়াল রেখো। কোন মা? ভারত মাতা। তিনি আমাদের ইষ্ট, যে এক করে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারত মাতা, দুর্গা, কালী তার কাছে এক, তার কাছে আর বলি প্রদত্ত। বলি প্রদত্ত যখনই ভাবছি, তখনই শুধু প্রাণ দেব আর প্রাণ নেব, এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে কি বলুন তো? ভয়টা কেটে যাচ্ছে। এই যে নিজেকে বাঁচাতে হবে, সবাইকে বাঁচাতে হবে, দুধে ভাতে থাকতে হবে, আপোষ করে থাকতে হবে, আমি বাবা তো ঝুঁকি নেব না, আমি বাবা তো ঝামেলার মধ্যে যাব না, এই যে ভয়টা আর থাকছে না। যেই আমি নিজেকে বলতে পারছি যে স্বামীজির নির্দেশে, নেতাজির নির্দেশে তোমরা সবাই বলি প্রদত্ত। উনি তো চেয়েছিলেন রক্ত, তাই না? রক্ত দাও, স্বাধীনতা দেব, উনি তো চেয়েছিলেন। রক্ত তো আমরা দিইনি সেদিন, তাই স্বাধীনতাও আমরা পাইনি। তাহলে এখন যখন রক্ত দেওয়ার সময় হয়েছে, একটা মহৎ বিশাল একটা কাজে যখন বলি প্রদত্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমরা, তার জন্য প্রস্তুত হব না কেন? যেই প্রস্তুত হব, অমনি সবকিছু সরল হয়ে যেতে আরম্ভ করবে। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আমাদের এই ভূমিকাটুকু নির্ণয় করে নেওয়ার দরকার আছে, কারণ তিনি আছেন। নমস্কার। কোন ইতিহাসে আছে, কোন ইতিহাস বইতে আছে ভারত সরকার যেটা লিখেছে যে নেতাজির জন্যই ভারতবর্ষ স্বাধীন হয়েছে? আছে? নেই। ইংরেজরা পর্যন্ত এটা স্বীকার করেছে। কোথাও পড়েছি আমরা? কোথাও পড়েছি আজ পর্যন্ত? ক্লিমেন্ট অ্যাটলি, লেবার পার্টি, 1945 সাল যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, সেই সময় তিনি ছিলেন আপনার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি স্বীকার করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের থেকে ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়াবার জন্য যে ধাক্কা দিয়েছেন, রাম ধাক্কা, ইংরেজ আর সাহস পায়নি ভারত ধাক্কা। আমরা তো কি জানি ইংরেজরা কতটুকু হত্যা করেছে? হয়তো জালিয়ানওয়ালাবাগে কিছু হত্যা করেছে, আইএনএর এই চিকরগাছা, তারপর নীলগঞ্জ, এগুলো নিয়ে কিচ্ছু বলেনি। আমরা কি জানি? ভারতের ইতিহাসে কি পড়েছি? হত্যা হয়েছে জালিয়ানওয়ালাবাগে, আর এদিক ওদিক কিছু। জেনে রাখুন আপনারা, ইংরেজ সাম্রাজ্যবাদ 1757 সালে ব্যবসার জন্য এসেছিল। তারপর 1857 সালে প্রথম মহাবিদ্রোহ হলো। কিন্তু এর আগেও 1757 সাল, 1857 সালের মাঝখানে গণহত্যা হয়েছে ইংরেজ 8 কোটি। আরো সময় পেলে পরে একদিন বলবো, 8 কোটি ভারতীয় জনগণকে মেরেছে। কৃষক বিদ্রোহ হয়েছে, চোর বিদ্রোহ হয়েছে, সব বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, কি না হয়েছে, সমস্ত বিদ্রোহকে তারপরে রক্তে ভাসিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। আমরা জানি এটা। যেখানে মুখার্জি কমার্শিয়াল ডিপোনেন্ট আমিও ছিলাম, যে এক্সিবিট নাম্বার 294 আর 293
তাইপের মেয়র এবং ট্রান্সপোর্ট মিনিস্টার দুজনেই জানাচ্ছেন 1985-এর 45-এর 18th আগস্ট কোনো প্লেনে সামরিক মানুষ মারা যায়নি। মুখার্জি কমিশন যে পুরো প্লেনেটেরিয়ামের রেজিস্টারটা 25 পাতা নিয়ে এসেছিলেন 17 তারিখ থেকে 27 আগস্টে, যে 275 জনের নাম আছে, কোথাও সুভাষচন্দ্র নেই, কোথাও সুদেই নেই, কোথাও সেই প্লেন নোজ ডাউন করে ভেঙে যাওয়ার পরে যে 5-6 জন মারা গেছে তাদের কারোর নাম নেই। 19 তারিখে মারা যাচ্ছেন 22 বছর ইচিরো অকুরা। ইচিরো অকুরার আত্মা শান্তি পান, আজও তাকে নিয়ে টানাটানি হচ্ছে। আমার বিনম্র নিবেদন, এর জন্য শার্লক হোমস হতে হবে না, ফেলুদা হতে হবে না। আমরা সাধারণ বুদ্ধিতে বুঝতে পারছি যে এয়ার ক্র্যাশটা হয়নি। সেই পুরনো জিনিসকে বারবার মিডিয়ায় ওই জানুয়ারি মাস এলে আর আগস্ট মাস এলে হাইপ করা হয়, তুলে আনা হয়, আর আমরা অনেকেই সেই গায়ের স্রোতে ভেসে যাই। আমরা নেতাজি ভক্ত প্রচুর মানুষজন জানি, কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন গড়ে তুলতে পারছি না। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, আমরা সিস্টেমের বিরুদ্ধেও নই, আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে। এই মিথ্যাচারটা যদি আমরা না সরাই, তারা করবে। আজ থেকে 20 বছর পরে বলবেন তারা যারা ছিলেন সব অপদার্থ লোকজন, এত ফাইল তারা হাতে পেয়ে গিয়েছিল, এত প্রমাণ তারা পেয়ে গিয়েছিল, তারা কিচ্ছু করেনি, শুধু আলোচনা সমালোচনা মিটিং মিছিল থেমে গেছে। আমরা লিগাল পথে হাঁটতে পারছি না, কারণ যেই হাঁটতে যাবো আমাদের সঙ্গে এক সময় যাদের আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম যে দাবিদার পরিবারের, মাফ করবেন এখানে ইন্দ্রনীল বাবু আছেন দাবিদার পরিবারে, তাকে বাদ দিচ্ছি, দাবিদার পরিবারের যারা মাথা রাখিয়েছিলাম তারা সম্পূর্ণ ঘুরে গিয়ে এখন তারা সওয়াল করছেন, মিথ্যাচার করছেন। এই কদিন আগেই তাদের সঙ্গে আমার একটি সাক্ষাৎ হয়েছিল, মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়ে একেবারে যাহা মিথ্যা কথা বলে যাচ্ছেন। যাহা মিথ্যা কথা কেন বললাম? 17টা, নাম্বারটা 17, 17টা তদন্ত কমিটি কমিশন ব্যক্তিগত অনুসন্ধান হয়েছে অন রেকর্ড। প্রত্যেকটা তথ্য হাতে আছে, আমরা পড়েছি। কমিশন আসার পরে আমাদের হাতে অস্ত্র চলে এসছে, এখন যে লড়াই হচ্ছে এখন অস্ত্র, এখন ওই বন্দুক রাইফেল দরকার পড়ে না। এখানকার নবাব ছিলেন, তো তিনি কিন্তু বাঙালি নন, বঙ্গভূমিজাত তিনি নন। তাঁর পূর্বপুরুষ তাজিকিস্তানের মানুষ, এবং যে মীর মোহাম্মদ জাফর আলী খাঁ, যেটা নাকি বলা হয়ে থাকে যে তিনি ব্রিটিশ শাসন আনয়ন তথা সিরাজের শাসন অবসানে বড় ভূমিকা নিয়েছেন, তিনিও কিন্তু তার পূর্বপুরুষ ইরাকের মানুষ। এবারে আরও চলে আসি, আমরা যারা এইসব নামের সঙ্গে অত্যন্ত পরিচিত, উমিচাঁদ, জগৎ শেখ ইত্যাদি, এরাও কিন্তু অবাঙালি ছিলেন। সুতরাং যে ন্যারেটিভ খাড়া করা হয় একপাক্ষিকভাবে বাঙালি জাতিকে কালিমা লিপ্ত করার জন্য, আমি এর বিরোধিতা করতে চাই যে এই ন্যারেটিভ বন্ধ হোক। আপনাকে একটা ক্লারিফিকেশন দিই, আপনি ঠিক কথাই বলেছেন, ন্যারেটিভ তৈরি করা হয়। আমি এখানে আমার রিডিং বলিনি আপনাকে, ভগবানজিও একই কথা বলেছিলেন, সেটাই আপনি বলেছি। তিনি বলেছিলেন বাংলাকেই দোষ দেওয়া হয়, তার মানে বাংলা দোষী তাকে তিনি বলেননি, বাংলাকেই দোষ দেওয়া হয় যেখানে সাহেবদের পত্তন করিয়ে দেওয়ার জন্য, এটা বলেছিলেন। আর আমি নিজে আজকাল যারা ভারত চর্চা করছেন, খুব যারা ইন্ডোলজি নিয়ে খুব গবেষণা করছেন এবং একটা হিন্দু জাতীয়তা তুলে ধরার চেষ্টা করছেন, তাদের মধ্যে একটা নাকশিট কোনো ব্যাপার দেখি বাঙালিদের সম্পর্কে, এই মানসিকতা তাদের মধ্যে আছে। আর আপনার সাথে কথার সাথে সাথে আরেকটা কথা সংযোজন করি, সেটা হচ্ছে যে ঠিকই নবাবরা তো বিদেশের লোক তো বটেই, কিন্তু যেহেতু এখানে কলকাতা শহর পত্তন করা হলো, কলকাতা পত্তন করা হলো এবং ব্যবসা থেকে ধীরে 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 শাসন ব্যবস্থাটা ইংরেজদের হাতে চলে আসতে আরম্ভ করলো, বাঙালি যে এলিট যেটাকে বলা যায়, তখন আসলে অনেক অনেক ব্যাপার আছে। মানে আমরা মনে করি যে ভারত একদম নিরক্ষর ছিল, এটা ইংরেজদের তৈরি করা একটা গল্প। ভারত ভীষণই সাক্ষর ছিল, এবং শিক্ষক এবং আচার্যদের মধ্যে যেমন উচ্চ শ্রেণীর মানুষ থাকতেন, তেমনই দলিতরাও থাকতেন যারা আচার্য। শিক্ষকদের ছেড়ে ছাত্রছাত্রীর কথা ভুলেই যাচ্ছি। যখন এই ইংরেজি ভাষাটা চাপানো হলো,
তারপরেই তখনই স্বাক্ষর এবং নিরক্ষরের সেন্সাসটা ওরা নিতে আরম্ভ করলো ইংরেজরা। এটা মজাটা এখানেই, 5% মানে প্রায় 90%-এর ওপরে সাক্ষরতা থেকে 5% সাক্ষরতা নেমে এলো ইংরেজি ভাষাটা চাপিয়ে দেওয়ার পরে। তো যাই হোক, ওই যে বাঙালিকে বা ভারতবর্ষকে আস্তে আস্তে ইংরেজি শিখিয়ে ওদের দোকানদারিটা করতে হবে। আমি দোকান চালাতে গেলে আমাদের ক্লার্ক দরকার, অঙ্কটা করার জন্য, ইংরেজিটা শেখার জন্য, চিঠিপত্র লেখার জন্য, ওদের ব্যবসাটা করার জন্য। যেহেতু এইখানে তখন ইংরেজদের শাসনটা মূলত ক্যাপিটাল হয়ে উঠছে, তাই জন্য ওরা দলে 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 বাঙালিদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করিয়ে, আর বাঙালি ব্রেনটাও ছিল বিশেষ করে ব্রাহ্মণদের বেশি করে করতে আরম্ভ করলো। এই থেকেই একটা আইডিয়া পরে তৈরি হতে আরম্ভ করলো যে বাঙালিরা কম্প্রোমাইজ করেছে ইংরেজদের সাথে। এই অনেক জটিল একটা ইতিহাস রয়েছে, এই ব্যাপারটা হতে আরম্ভ করলো। আর বাঙালিরা তো বঞ্চিত হয়েছে বটেই, পার্টিশনটাই তো একটা বদমাইশি, ওটাই তো একটা চক্রান্ত, ওটাই তো একটা মানে ইংরেজদের সাথে আমাদের ভারতীয় যে ব্রাউন সাহেবরা কোঅপারেট করে ওই কাজটা করেছে। একদিকে আমাদের বুদ্ধি, এই বাংলায় বঙ্গভূমির যে বুদ্ধি ওইটাকে ভাঙো, একদিকে আমাদের বল, পাঞ্জাবের যে আমাদের বল শৌর্য যেটা, সেটাকে ভাঙো, একদম দুর্বল করে দাও। এখান থেকে তো প্রাথমিক স্টার্টিংটা এখান থেকেই হচ্ছে, ধর্মীয় মেরুকরণটা তো পরে। আমার পাশের দেশ মানে বাংলাদেশ জ্বলছে, আমেরিকার সাম্রাজ্যবাদ এক এক করে ভেনেজুয়েলা, ইরান, গ্রিনল্যান্ড দখল করার একটা আগ্রাসী মনোভাব নিয়েছে। মহাকালের তো কিছুই অগোচর নন, মহাকাল মানে নেতাজি, কোনো কিছুই তো অগোচর নন তার কাছে। তো এখানে কি তার কোনো মাস্টার প্ল্যান আছে বলে আপনার মনে হয়? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি এখনো আত্মপ্রকাশ করছেন না কেন? দ্বিতীয়টা আগে বলি, আত্মপ্রকাশ করলে তোমার কি সুবিধা হবে, তুমি কি করবে তখন, তাই না? তিনি আত্মপ্রকাশ করলেন, তিনি কি আদৌ নেতাজি, নাকি তিনি আদৌ নেতাজি নন, নাকি তিনি ফ্রড, নাকি এটা একটা পাবলিসিটি, নাকি এর পেছনে বিজেপি, এর পেছনে কংগ্রেস? হ্যাঁ, এই তো চলবে সারা ভারতবর্ষ জুড়ে। আত্মপ্রকাশ করলে তুমি আমি কি করব, তাই না? পর্দার আড়াল থেকেই তো ভালো কাজ হচ্ছে। আমি তো ধরো তোমার আমার যে বক্তব্যটা রেখেছিলাম তাতে এই যে আমি ন্যাশনালিজম বনাম সেকুলারিজম, এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, এ সামনে এসে করেননি তো তিনি। আমি তোমাকে বললাম, তোরা জঙ্গলে বসে গোপনে নিজে নিজে ব্লুপ্রিন্ট তৈরি করেছেন, তার সাথে অনেকে দেখা করেছেন। এই একটু আগেই জয়ন্ত চৌধুরী বলছিলেন যে তার কাছে প্রণব মুখার্জি দেখা করতে যেমন গেছেন, তেমন ভারতীয় আর্মি মিলিটারি অফিসারও তার সাথে দেখা করতে গেছেন। রোজ রাত্রিবেলা তার গাড়ি এসে দাঁড়াতো, বড় বড় বেশ সিক্রেটলি, সব গোপনে। একজন সাধুর কাছে আসছি, একজন মহাত্মার কাছে আসছি, মুখ দেখান না, তাই না? মুখ দেখালে সুবিধাটা কি হতো তখন? বরং সারা দেশ উত্তাল হতো, এখনো হবে, দেশে আগুন জ্বলে যাবে একদম সঙ্গে সঙ্গে। কারণ নেতাজি যাতে না আসতে পারেন, নেতাজি যাতে আত্মপ্রকাশ না করেন, সেই শক্তিটা তো ভীষণভাবেই কাজ করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ অবশ্যই তিনি তো ভারতবর্ষ দিয়ে শুরু করেছিলেন। সত্যি কথা বলতে কি, তিনি বাংলা এবং বাংলা থেকে একটা শাক্ত বৈষ্ণবদের যে শক্তি, শাক্ত এবং বৈষ্ণব শক্তি যে মিলিত শক্তি, এটাই সবচেয়ে বড় বাংলার সুবিধে। এটা বারবার সুভাষচন্দ্র বসু বলতেন, নেতাজি বলতেন। সেখান থেকেই শুরু করেছেন, সেখান থেকেই ভারত মাতা করতে 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 এশিয়ার লিবারেটর হয়ে গেলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। করতে পুরো বিশ্বটাই এখন সম্পূর্ণভাবেই বলতে পারো এই মহাকালের খেলা চলছে। তিনি বারবার বলেওছেন, সর্বত্র আমার লোক রয়েছে। এমনকি যাদের আমরা মনে করছি যে ভীষণ শয়তান, সেখানেও কিন্তু তাঁর লোক লুকিয়ে রয়েছে। একদম নিশ্চিত করে জানবে, নিশ্চিত করে জানবে। শ্রীকৃষ্ণ দুর্যোধনকেও তৈরি করেন, যুধিষ্ঠিরকেও তৈরি করেন, শকুনিকেও তৈরি করেন, ভীষ্মকেও তৈরি করেন। যুদ্ধটা তার দরকার, ধর্মযুদ্ধটা করাতে হবে, তাকে একটা উদ্দেশ্য সিদ্ধ করতে হবে, এটা তো আমি অবশ্যই মনে করি। সুতরাং হ্যাঁ, সবচেয়ে বড় কোথায় মানে কোন দিকে এগোচ্ছে বলে আমি ধারণা করছি জানো তো? আমি ভুল হতে পারি, আমি জাস্ট তোমার মতোই রিড করার চেষ্টা করছি। তুমি দেখবে গত বেশ কিছু বছর ধরে আস্তে 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 পাশ্চাত্য সভ্যতার পতন হচ্ছে। আমি জানি না তুমি সেটা বুঝতে পারছো কিনা বা সবাই সেটা ধরতে পারছে কিনা। পাশ্চাত্য সভ্যতা বলতে এতদিন যেটা আমরা বুঝেছি, যেটা আসলে পাশ্চাত্য অসভ্যতা, হ্যাঁ, সেটা আস্তে আস্তে পতন হচ্ছে, শেষ হচ্ছে।
আর ধীরে 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 যেটা সনাতন যে সভ্যতা, যে সভ্যতা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে ছিল এবং প্রাচীন কাল থেকে আছে, বুঝতে পারছো, সেই সভ্যতা ধীরে 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 মাথা তুলতে আরম্ভ করেছে। হ্যাঁ, তারই খেলা হচ্ছে। কুকুর যখন মরে যায় না, ধরো কামড়াতে গিয়ে মারা গেল, ওই লাস্ট যে কামড়টা দিল সেই কামড়টা ছাড়ানো যায় না, মরে গেল, ওই মাংসটা শুদ্ধ সেই কামড়টা বার করতে হয়। আমেরিকার এখন তাই অবস্থা, বিনাশকালে বিপরীত বুদ্ধি। এই গ্রিনল্যান্ড নেব, এই ভেনেজুয়েলা নেব, এই ইরানকে আক্রমণ করব, একদম তোমার সব ধ্বংস করে দেবো, ট্যারিফ করে করে একদম পৃথিবীতে দাদাগিরি করব। এই যে আমেরিকার যে চালাকিটা, এটা চালাকি নয়, এটা একটা মরিয়া, ওই বিনাশকালে বিপরীত বুদ্ধি চলছে। মেইনলি তুমি লক্ষ্য করে দেখবে যেটা হচ্ছে, একটা মেরুকরণ হচ্ছে। 100 বছর, ঠিক আজ থেকে 100 বছর আগে আমেরিকান সাম্রাজ্য শুরু হয়েছিল। যখন বিবেকানন্দ আমেরিকা গেছেন, তখন আমেরিকা হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। আমেরিকা শুরু হয়েছিল এই সাম্রাজ্য। আজকের যে আমেরিকাকে দেখছো, দাপট শুধু রাজনৈতিক বা সামরিক দাপট নয়, হলিউড থেকে, সাহিত্য থেকে, সমস্ত কিছু, বেলিল্লাপনা থেকে, সবটাই পুরো পৃথিবী যে মডেল ফলো করেছে 100 বছর ধরে, এই আমেরিকার 100 বছরের কাজ, সাম্রাজ্য শেষ। এইবার নতুন শক্তি উঠবে, মেরুকরণ হচ্ছে। এশিয়া বনাম পাশ্চাত্য মেরুকরণ হচ্ছে। এটা তুমি মহাকালের যদি ফলো করো ব্যাপারটা, মহাকালের দৃষ্টি থেকে তুমি এটা বুঝতে পারবে। মহাকাল যদি এখন আত্মপ্রকাশ করেন, তাহলে দেশে একটা অদ্ভুত সৃষ্টি হবে। তোমার শখ মেটাতে যাবেন কেন উনি? তোমার আমার শখ মেটাতে যাবেন কেন? কি করব আমরা? আমরা গিয়ে থেকে তো না, তাকে না দেখতে পেলে দেবে না? তো শুধু শুধু একটা হিরোকে ফলো করবে, দেশকে ফলো করবে না? আমি তোমার বক্তব্যে সেটাই বললাম, বলি প্রদত্ত। শুধু যখন আমি কন্ডিশন, যদি নেতাজিকে দেখতে পাই তবে আমি বলি প্রদত্ত। এ কেন? নিঃস্বার্থ হও। যে মানুষটা সারা জীবন ধরে নিজের দিকে তাকাননি পর্যন্ত, সর্বস্ব দিয়ে নিজে আত্মত্যাগ করেছেন দেশের জন্য, তার জন্য এটুকু করতে পারবে না? নিঃস্বার্থ হও। নেতাজিকে রিয়েলাইজ করো ভেতরে, দেশকে রিয়েলাইজ করো ভেতরে। একটা ইয়াং ছেলে, তাই না, ওরকম গুরুবাদী হবে কেন? ওরকম গুরু মানে কর্তা ভাজা হবে কেন? যে তাকে দেখলে তবে কীর্তন করতে আরম্ভ করব, তা কেন? তিনি যে ফিরবেন যে পথ দিয়ে, জানবে তোমার আমারই রক্তে রাঙা সেই পথ দিয়ে তিনি ফিরবেন। তাকে ফেরার জায়গাটা করে দিতে হবে। বুঝতে পেরেছ? আমি এটা বলছিলাম তিনি আত্মপ্রকাশ করবেন না, তিনি তাঁর সময়তে করবেন। তার সব কিছুই স্ট্র্যাটেজি, সাংঘাতিক স্ট্র্যাটেজি। তার সেন্স অফ টাইমিংটাও তিনি ঠিক করে রেখেছেন। তিনি আত্মপ্রকাশ করবেন কি না, কিভাবে করবেন, কোথায় করবেন, এবং জগৎ তার আত্মপ্রকাশের জন্য তৈরি কিনা। এখন তুমি দেখতে পাচ্ছ ভারত আস্তে আস্তে তৈরি হচ্ছে, নিজেকে জানছে।